আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এটা কিসের ছবি? রাজাই তো মনে হচ্ছে, তাই না? রাজাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, আমরা সবাই জানি কিং। আজকে আমরা পড়ব কিং লিয়ার। এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের নাম নিশ্চয়ই শুনেছ। এটি অনুবাদ করেছেন জাহানারা ইমাম। উইলিয়াম শেক্সপিয়ার তো আর বাংলায় লিখেন নাই, উনি লিখেছেন ইংরেজিতে। প্রথমে আসো আমরা শেক্সপিয়ার সম্পর্কে একটু জানি। উনি জন্মগ্রহণ করেন 1564 সালে ইংল্যান্ডে। ট্র্যাজেডি কমেডি নাম শুনেছ? কমেডি নিশ্চয় নাম শুনেছ। কমেডি বলতে আমরা কি বুঝি? একটু হাসির, মজার এই টাইপের বুঝি, তাই না? নাটক সিনেমা যখন মজার হয়, হাসির হয় বিশেষ করে, সেটাকে আমরা কমেডি বলি। আসলে এখানে ঠিক হাসির না, মজার এবং মিল থাকবে শেষে, মিলনান্ত। ট্র্যাজেডি হচ্ছে এর বিপরীত, বিয়োগান্ত। শেষে মিল থাকবে না এবং দুঃখ কষ্ট সংগ্রাম এসব থাকবে। দুঃখ কষ্ট সংগ্রাম থাকার পরও যদি শেষে মিল হয় তাহলেও এটাকে ট্র্যাজেডি বলা যায় না। শেক্সপিয়ার কমেডিও লিখেছেন, ট্র্যাজেডিও লিখেছেন, হ্যাঁ, কিন্তু পৃথিবীর সেরা ট্র্যাজেডি লেখক হিসেবেই উনি সম্মান পান। এবার আসো ওনার কয়েকটা ট্র্যাজেডি ধর্মী নাটকের নাম দেখি। ম্যাকবেথ, ওথেলো, হেমলেট, কিং লিয়ার, এগুলো তো বিখ্যাত নাটক, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। ওর কয়েকটা কমেডি নাটকের নাম শুনি। দ্য কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, আ মিডসামার নাইটস ড্রিম, আরো অনেক আছে। এসব নাটকে তিনি আনন্দ বেদনার অন্তরালে জীবনের গভীর সত্যকে সন্ধান করেছেন। তাহলে আমরা দেখব এই নাটকে, আমরা আজকে যে নাটকটা পড়ছি সেই নাটকে উনি কি গভীর সত্যকে সন্ধান করেছেন সেটা জানতে হলে তো আমাদের পড়তে হবে, তাই না? উনি মৃত্যুবরণ করেন 1616 সালে। এবার আসো আমরা জাহানারা ইমাম সম্পর্কে একটু জানি। জাহানারা ইমাম এটা অনুবাদ করেছেন। জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন 1929 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। পেশায় তিনি ছিলেন একজন শিক্ষক, ছিলেন নিবেদিত সংস্কৃতি কর্মী ও সংগঠক। জাহানারা ইমাম 71-এর ঘাতক দালান নির্মূল কমিটির শীর্ষস্থানীয় নেতা ছিলেন। সাহিত্য জীবনে শিশু সাহিত্য, অনুবাদ, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথা প্রভৃতি বিচিত্র ধরনের রচনায় সৃষ্টিমুখর ছিলেন। 71-এর দিনগুলি তার সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় গ্রন্থ। তার উল্লেখযোগ্য অপর গ্রন্থগুলো হচ্ছে ক্যান্সারের সঙ্গে বসবাস, শেক্সপিয়ারের ট্র্যাজেডি, নিঃসঙ্গ পাইন, গজকচ্ছপ, 7টি তারা ঝিকিমিকি ইত্যাদি তার শিশুতোষ রচনা। জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র মানে কি, বড় ছেলে, মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমি শহীদ হওয়ার কারণে তিনি শহীদ জননী হিসেবে মর্যাদা লাভ করেন। ওনার বড় ছেলে মুক্তিযুদ্ধে শহীদ হন। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পদকও লাভ করেন। 1994 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এবার আসো আমরা আমাদের নাটকে যাই। যদিও তোমাদের বইতে কিন্তু নাটক হিসেবে নেই, এটা গল্পের মতো করে আছে। নাটক আর গল্পের মধ্যে পার্থক্য কি? নাটক মূলত লেখা হয় অভিনয় করার জন্য। নাটকের প্রাণ বলা হয় সংলাপকে। সংলাপ কি? সংলাপ হচ্ছে চরিত্রগুলো যে কথাগুলো বলে সেটাকে বলে সংলাপ। সংলাপের মাধ্যমে আমরা এখানে ঘটনা এটা জানতে পারি। ঠিক আছে, চরিত্রগুলো কথা বলে, এর মাধ্যমে আমরা জানতে পারি। যেমন তোমাদের এখানে লিখেছে ব্রিটেনের রাজা লিয়ার বৃদ্ধ হয়েছে, এখানে লিখেছে, কিন্তু আমরা নাটকে দেখব নাটকে
চরিত্রের মেকআপে, গেট আপে, তার অভিনয়ের মাধ্যমেই বুঝবো যে রাজা বৃদ্ধ হয়েছে। তিনি স্থির করেছেন তার রাজ্য 3 ভাগে ভাগ করে 3 মেয়েকে দান করবেন। নাটকে তো এভাবে বর্ণনা থাকবে না, নাটকের চরিত্র নিজেই কথা বলবে, নিজেই বলবে আমি স্থির করেছি আমার রাজ্য 3 ভাগ করে 3 মেয়েকে দান করব। তাহলে এভাবে আমরা কি জানতে পারি। তাহলে আজকে আমরা কিং লিয়ার পড়ছি, নাটক পড়ছি বলা যাচ্ছে না, তোমাদের এখানে গল্পের মতো আছে। আজকে পড়তে গিয়ে তোমাদের পাঠ্য বইয়ে যা আছে তার বাইরেও একটু বলবো, কারণ তোমাদের এখানে কিন্তু পুরো নাটকটা নাই, পুরো নাটক সম্পূর্ণ নাটকের কাহিনীটা নাই। সম্পূর্ণ নাটকটা অনেক বড়, এখানে একটা বইয়ের মতো, বুঝতেই পারছো। তো সম্পূর্ণ নাটকটা এখানে তো তোমাদের পাঠ্য করা সম্ভব না, তাহলে তার কোনো গল্প পড়তে হবে না, শুধু কিং লিয়ারটাই পড়তে হবে আনন্দ পাঠে, তাই না? প্রথম দিকে গল্পটা আমাদের ভালোই লাগে, কিন্তু শেষের দিকে এসে কিছু কিছু জিনিস বুঝতে একটু অসুবিধা হয়, কারণ গল্পটা বললাম তো যেহেতু সম্পূর্ণ নাই, অনেক কিছু বাদ চলে গেছে, সে কারণে মাঝে মাঝে কিছু কিছু চরিত্রের সাথে মূল ঘটনার কি সম্পর্ক সেটাই বুঝতে পারি না। কোথায় বুঝতে পারেন এটা আমি পড়তে গিয়ে বলবো, এবং তোমাদের বোঝার জন্য বাড়তি যে ঘটনাগুলো দরকার, হ্যাঁ, যা না পড়লে আসলে তোমাদের যতটুকু পাঠ্য আছে সেটাও বোঝাটা একটু কষ্টের, সেটাও আমি বলবো। তবে পরীক্ষার খাতায় বাড়তি কথা লেখার দরকার নেই, তোমাদের পাঠ্য বইয়ে যা আছে এর ভিতর থেকেই তোমরা লিখবে। প্রথমে আসো আমরা একটু চরিত্রগুলো সম্পর্কে জেনে নিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। রাজা লিয়ার ইংল্যান্ডের রাজা, তার 3 মেয়ে গনেরিল, রিগান এবং কর্ডেলিয়া। গনেরিল বড়, তারপর রিগান মেঝো এবং কর্ডেলিয়া সবার ছোট। গনেরিলের স্বামীর নাম আলবানি, রিগানের স্বামীর নাম হচ্ছে কর্নওয়াল, এবং কর্ডেলিয়া যখন নাটকটা শুরু হয় তখন বিয়ে হয়নি। পরে হয়, সেটা আমরা পরে আলোচনা করব। এডগার এবং এডমন্ড, আচ্ছা, গ্লস্টার, এডগার, এডগার এডমন্ডের এখানে নাম এসেছে তোমাদের এখানে, কিন্তু আসলে তাদের মূল ঘটনার সাথে কি সম্পর্ক এই জিনিসটা আসলে ওভাবে আসে নাই, হ্যাঁ, সে কারণে মাঝে মাঝে মানে এডগার এডমন্ড এগুলো আবার কে। গ্লস্টার হচ্ছে রাজা লিয়ারের রাজসভার গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা যায় আর কি, হ্যাঁ, গ্লস্টার, কেন্ট এরা এখনকার ভাষায় কি বলা যায়, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ধরনের আর কি। এই গ্লস্টারের 2টা ছেলে আছে, একটা হচ্ছে এডগার, একটা হচ্ছে এডমন্ড। এডগার বড়, এডমন্ড ছোট এবং সৎ ভাই তারা। এখন এডগার হচ্ছে ভালো দেখায়, আর এডমন্ড হচ্ছে অনেক দুষ্টু, অনেক শয়তান। এডগারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টম, এটা হচ্ছে তার ছদ্মনাম। তাকে পাগলের ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকতে হয়েছে, তখন সে তার নাম নিজের নাম দিয়েছে পুয়ার টম। কিন্তু তোমাদের বইতে কিন্তু টম নামটা নাই, পাগলের ছদ্মবেশে সে লুকিয়ে আছে, জিনিসটা আছে, টম নামটা নাই। তারপর দিলাম কেন্ট এবং বিদূষক। কেন্ট হচ্ছে গ্লস্টারের মতোই একজন উচ্চ পদস্থ সভাসদের একজন, এবং কেন্ট রাজা লিয়ারের অনেক অনুগত। রাজা লিয়ার তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরে সে কিন্তু ছদ্মবেশে রাজ্যেই থেকে গিয়েছিল, এবং ছদ্মবেশ যে ধারণ করেছিল তার নাম হচ্ছে কায়াস। তোমাদের বইতে কায়াস লিখেছে, মূল নাটকে ঠিক কায়াস না, এই টাইপের একটা নাম ছিল। যাই হোক, আরেকটা চরিত্র আছে বিদূষক। বিদূষক কি? বিদূষক হচ্ছে ভার চিনো তো, গোপাল ভাঁড়ের নাম শুনেছ না, ওই টাইপের ভার। আরো কিছু চরিত্র আছে, মোটামুটি এগুলো হচ্ছে মেইন প্রধান চরিত্র। এবার আসো আমরা গল্পটা একটু পড়ি তোমাদের পাঠ্য বই থেকে, এর বাইরেও পাঠ্য বইয়ের বাইরে মূল গল্প থেকেও যেখানে প্রয়োজন সেখানে আমি বলবো।
ব্রিটেনের রাজা লিয়ার বৃদ্ধ হয়েছেন। তিনি স্থির করেছেন তার রাজ্য 3 ভাগে ভাগ করে 3 মেয়েকে দান করবেন। বড় 2 মেয়ে গনেরিল ও রিগানের বিয়ে হয়েছে আলবেনির ডিউক ও কর্নওয়ালের ডিউকের সঙ্গে। ছোট মেয়ে কর্ডেলিয়া এখনো কুমারী। ফ্রান্সের রাজকুমার এবং বার্গানের ডিউক এই দুইজনই কর্ডেলিয়ার পাণিপ্রার্থী হয়ে ব্রিটেনে এসেছেন। পাণিপ্রার্থী মানে হচ্ছে বিয়ে করতে ইচ্ছুক, বিয়ে করার জন্য এসছে দুইজনই। একটা হচ্ছে ফ্রান্সের রাজকুমার, আরেকজন হচ্ছে বার্গানির ডিউক, বার্গান্ডির ডিউক। রাজা লিয়ার তার রাজ দরবারে আজ সবাইকে ডেকেছেন। 3 মেয়ে 2 জামাই, কর্ডেলিয়ার 2 পাণিপ্রার্থী, গ্লস্টারের আর্ল, কেন্টের আর্ল। আর্ল একটা সম্মানজনক পদবি আর কি। গ্লস্টার এবং কেন্টের নাম আমি লিখেছিলাম, তাই না? গ্লস্টার মূল নাটকে ওনার নাম গ্লচেস্টার লিখেছে, যাই হোক এখানে যেহেতু গ্লস্টার লিখেছে গ্লস্টারই থাকে। এবং আরো অনেকে উপস্থিত হয়েছেন রাজা কি বলেন তা শোনার জন্য। তা আমরা নাটকের প্রথমে যেটা দেখি যে রাজ দরবার, সেখানে রাজার 3 মেয়ে আছে, 2 জামাই আছে, ছোট মেয়েকে বিয়ে করার জন্য 2 জন লোক আছে, এছাড়া গ্লস্টার আছে। গ্লস্টার এবং কেন্ট রাজ দরবারের বা রাজসভার গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা আছে এবং আরো অনেকে আছে। রাজা সবাইকে উদ্দেশ্য করে বললেন, বৃদ্ধ বয়সে রাজ্য শাসনের ঝক্কি ঝামেলা আর ভালো লাগে না। আমার কন্যা জামাতাদের উপর এই ভার ছেড়ে দিয়ে আমি শান্তিতে শেষ দিনের প্রতীক্ষায় থাকতে চাই। এখন আমি আমার কন্যাদের মুখ থেকে শুনতে চাই আমাকে কে কতখানি ভালোবাসে। গনেরিল, তুমি আমার বড় মেয়ে, তুমিই প্রথমে বলো। গনেরিল বলল, পিতা, আপনার প্রতি আমার ভালোবাসা আমি কথায় প্রকাশ করতে অক্ষম। এই পৃথিবীতে যা কিছু মহান, সুন্দর, জীবনের যা কিছু কাম্য, আরাধ্য, সবকিছুর চেয়ে আমার এই 2 চোখের জ্যোতির চেয়ে, আমার সমগ্র জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বড় বোনের কথা শুনে কর্ডেলিয়া মনে মনে বলল, কর্ডেলিয়া, তুমি তাহলে কি বলবে? তুমি তো অমন করে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারবে না। কর্ডেলিয়া নিজেকে নিজেই বলছে, ভালোবেসে নীরবেই থেকো তুমি। গনেরিলের কথা শুনে রাজা খুব সন্তোষ প্রকাশ করে তার রাজ্যের সেরা 1/3 দান করলেন। বড় মেয়ে অনেক সুন্দর করে বলেছে তাকে, মানে খুবই ভালোবাসে। এরপর মেজ মেয়েকে জিজ্ঞাসা করলেন, এবার তুমি কি বলো? রিগান বলল, আমার বড় বোন দেখি আমারই মনের কথাগুলো সব বলে দিয়েছে। তবে একটা কথা সে বলতে পারেনি, তা হলো আপনার ভালোবাসা ছাড়া আমার জীবনের অন্য সব সুখ আনন্দ তুচ্ছ। শুনে কর্ডেলিয়া আরেকবার মনে মনে হাই হাই করলো। বেচারি কর্ডেলিয়া, তুমি তো ওদের মতো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু তাই বলে তোমার ভালোবাসা কারো চেয়ে কম নয়, বরং তা এত গভীর যে জিভের টকায় আনলে তার মর্যাদাহীন হবে। কর্ডেলিয়া নিজেকে নিজে বলছে, তুমি তো ওদের মতো করে বলতে পারবে না, কিন্তু তুমি তো জানো তুমি কতখানি ভালোবাসো, এবং তোমার ভালোবাসার কথা মুখে আনলে সেটাই বরং অসম্মান করা হবে ভালোবাসাকে। রাজা রিগানের প্রশস্তি শুনে পরম হৃষ্টচিত্তে তাকে রাজ্যের অপর 1/3 দান করলেন। এরপর কর্ডেলিয়ার পালা। রাজা লিয়ার 3 মেয়ের মধ্যে কর্ডেলিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কর্ডেলিয়া যেন তার চোখের মণি। কিন্তু এখন কর্ডেলিয়া যা বলল তা শুনে রাজা স্তম্ভিত হয়ে গেলেন। কর্ডেলিয়া বলল, পিতা, আমার মনের কথা মুখে আনতে পারছি না, তার জন্য আমার অশান্তি সীমা নেই। একটি মেয়ের তার পিতাকে যতখানি ভালোবাসা কর্তব্য ঠিক ততখানি আপনাকে ভালোবাসে, তার বেশিও নয় কমও নয়। তাহলে সে তার বোনদের মতো করে অত তোষামত করে বলে নেই, সে সরাসরি বলেছে যা বলার। অপমানে রাজা লিয়ারের মুখ কালো হয়ে গেল। তিনি বললেন, কথাটা ঘুরিয়ে নাও কর্ডেলিয়া, নইলে তোমারই ক্ষতি। কি বলবো পিতা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, লালন করেছেন, ভালোবেসেছেন, প্রতিদিনে আমি আপনাকে ভালোবাসি, মান্য করি, সম্মান করি। আমার বোনেরা যে বলেছে তাদের সবটুকু ভালোবাসা আপনাকেই দিয়েছে, তাহলে তাদের স্বামীদের জন্য কি রেখেছে? আমার বিয়ে হলে আমার স্বামীকেও তো আমি ভালোবাসবো, তখন কি পিতার প্রতি কন্যার ভালোবাসা ও কর্তব্য ভাগ হয়ে যাবে না? সেটাই তো স্বাভাবিক। অতএব বোনদের মতো আমি তা বলতে পারবো না। বোনরা তো বাড়ি বাড়িয়ে বলেছে, আমি ওভাবে বলতে পারবো না। বোনরা বাড়ি বাড়িয়ে বলেছে সেটাও বলে নাই, যাই হোক।
অন্তত বলেছে যে বোনরা ঠিক বলে নাই। রাজা লিয়ার অপমানে ক্রোধে অস্থির হয়ে বলল, তুমি সত্যি সত্যি বলছো? হ্যাঁ পিতা, সত্যি সত্যি। এত কম তোমার বয়স, এখনই এমন কঠিন তোমার মন? বয়স আমার কম বটে, তবে যা সত্য তাই বলছি। ক্রোধে অপমানের দুঃখে রাজার মুখ থমথম করতে লাগলো। তিনি ভয়ঙ্কর স্বরে বললেন, তুমি তাহলে তোমার সত্য নিয়েই থাকো। এই মুহূর্তে আমি তোমাকে ত্যায্য কন্যা করলাম। আজ থেকে তুমি আমার কেউ নও, আমিও তোমার কেউ নই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, নুনের মতো ভালোবাসা, শুনেছ? গল্পটাও অনেকটা এই টাইপের। একটা রাজার তিন মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমাদের কেমন ভালোবাসো। বড় মেয়ে বললো, আমি আপনাকে চিনির মতো ভালোবাসি। মেজো মেয়ে বললো, আমি আপনাকে গুড়ের মতো ভালোবাসি। ছোট মেয়ে বলেছে, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। এটা শুনে রাজা খুব খেপে গেছে, এমনকি এতই খেপে গেছে যে তার মুখ টুক বিকৃত হয়ে গেছে। লবণের মতো ভালোবাসি, লবণ একটা জিনিস হলো। তো মেয়েকে বনবাসে দিয়ে দেয়। তো বনবাসে ওখানে একটা রাজপুত্রের সাথে তার দেখা হয় এবং রাজপুত্র তাকে বিয়ে করে, সেই দেশে নিয়ে যায়। এরপর অনেকদিন কেটে যায়। তো ঘটনাক্রমে রাজা একদিন ওই রাজ্যে যায়। হ্যাঁ, যে রাজ্যের মেয়ে, তার মেয়ে রানী, সে তো আর জানে না তার মেয়ে যে ওই রাজ্যের রানী। তো রাতে যখন খেতে বসে, তার মেয়ে তো জানে এটা তার বাবা। অনেক কিছু রান্না করে কিন্তু কোনো কিছুতে লবণ দেয় না। তো রাজা ভালোভাবে খেতে পারে না, একটা তো লবণ নাই, এমন লবণ ছাড়া খাওয়া যায় নাকি। তারপরে আবার খাবার দেয়, তখন আবার ঠিক মতো লবণ দেয়। তখন রাজা বলে, এখনই না ভালো লাগছে, হ্যাঁ লবণ ছাড়া তো সবই বিষাদ। তখন মেয়ের সামনে এসে বলে যে বাবা, আমি তোমাকে এখনো লবণের মতোই ভালোবাসি। তো গল্পটা অনেকটা ওই টাইপের, তাই না? এবার আসো আমরা মূল গল্পে যাই। ভীষণ ক্রোধে রাজা তার রাজ্যের বাকি অংশ, যেটা কর্ডেলিয়ার জন্য রেখেছিলেন, সেটা বড় দুই মেয়েকে ভাগ করে দিলেন। এবার কর্ডেলিয়ার জন্য যা রেখেছিলেন তা বড় দুইটাকে ভাগ করে দিয়েছে, অর্থাৎ বড় দুইজন অর্ধেক অর্ধেক পেয়ে গেছে। তিনি শুধু রাজা নামটা নিজের জন্য রাখলেন এবং রাজ্য শাসনের যাবতীয় দায়িত্ব দুই জামাতার উপর ন্যস্ত করলেন। রাজ্য শাসনের সব দায়িত্ব দুই মেয়ের জামাইয়ের উপর ন্যস্ত করলেন। তিনি বললেন, আমি এখন থেকে মাত্র 100 জন যোদ্ধারক্ষী সঙ্গে রাখবো এবং পালাক্রমে 1 মাস করে গনেরিল ও রিগানের কাছে বসবাস করব। যে বিষয়টা আনন্দ উৎসবের ভিতর দিয়ে শুরু হয়েছিল, তার এমন ভয়াবহ পরিণতি দেখে রাজা লিয়ারের সভাসদবর্গ সকলে বিস্মিত, হতচকিত হয়ে গেলেন। কর্ডেলিয়ার জন্য দুঃখে তারা মুহ্যমান হলেও ভয়ে কেউ রাজার সামনে কোনো প্রতিবাদ করতে পারলেন না। ভয় পেল না শুধু আর্ল অফ কেন্ট। রাজার সভাসদবর্গের মধ্যে কেন্টই সবচেয়ে বিশ্বস্ত। কেন্টের প্রতি তার অগাধ ভক্তি। লিওন তার কাছে পিতৃতুল্য। সে নির্ভীক কণ্ঠে কর্ডেলিয়ার প্রতি রাজার এই অবিচারের প্রতিবাদ করল। আপনি কি করছেন রাজা? কর্ডেলিয়া যে আপনাকে কম ভালোবাসে না, সেটা কি আপনি বুঝতে পারছেন না? অন্তঃশ্বাস শূন্য তোষামত বাক্যই কি আপনার কাছে বেশি মূল্য পেল? অনেকেরই সেটা প্রশ্ন, কিন্তু কেউ সাহস করে বলছে না। কিন্তু কেন্ট ভয় পায় না। কেন্ট বলছে যে আপনার কাছে কি মানুষের উপরে মানুষ কি বলছে তোষামত করছে এটাই বড় কথা হয়ে গেল? আপনি বুঝতে পারছেন না যে কর্ডেলিয়া আপনাকে ভালোবাসে? রাজা ক্ষুব্ধ কণ্ঠে বললেন, যদি বাঁচতে চাও তাহলে চুপ থাকো। আমার এই জীবন আপনার সেবাতে উৎসর্গ করা, আপনি তা নেবেন, আমার ভয় কিসের? রাজা ক্ষিপ্ত হয়ে তখনই কেনকে নির্বাসন দণ্ড দিলেন। 6 দিনের মধ্যে তাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আমরা পরে দেখি কেন্ট আসলে যায় না, রাজ্যেই থাকে। হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করে থাকে আর কি, অন্য নাম দিয়ে, তাই না? কি নাম দিয়ে মনে আছে? কাইয়াস। কর্ডেলিয়া এখন কপর্দক শূন্য, নিরাশ্রয়। এই অবস্থায় বার্গান্ডির ডিউক তাকে বিবাহ করতে চাইল না, কারণ রাজত্ব ছাড়া রাজকন্যার কোনো মূল্য নেই তার কাছে। ফ্রান্সের যুবরাজ কিন্তু রাজার স্নেহ এবং তার রাজ্য থেকে বঞ্চিত কর্ডেলিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে বলে জানালো, কারণ সে বুঝে গেছে
কর্ডেলিয়া রমণীকুলের রত্নস্বরূপ। সে স্বার্থ সাধনের জন্য তোষামতের বাক্য সাজিয়ে কাউকে খুশি করতে পারে না, কিন্তু তার অন্তরে প্রজ্বলিত প্রেম, প্রীতি, কর্তব্য জ্ঞান সম্বন্ধে সে সচেতন, সৎ। এরকম রমণীকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের কথা। সে কর্ডেলিয়াকে বলল, আমি তোমার মতো গুণবতী রূপবতী রমণীকে পেয়ে ধন্য। তুমি একই সঙ্গে আমার মনের রানী এবং আমার দেশেরও রানী হয়ে নিশ্চয়ই সুখী হবে। যদিও তোমার পিতা তোমার প্রতি এরকম নিষ্ঠুর ও অমানবিক ব্যবহার করেছেন, তবু তুমি তার কাছ থেকে বিদায় নিয়ে এসো। কর্ডেলিয়া অশ্রুপূর্ণ নয়নে প্রথমে পিতা ও পরে ভগ্নীদ্বয়ের, ভগ্নী মানে কি, বোন, হ্যাঁ, কাছে বিদায় নিয়ে ফ্রান্সের যুবরাজের সঙ্গে চলে গেল। গনেরিলের কাছে কয়েক সপ্তাহ থাকার পরই রাজা লিয়ার টের পেতে লাগলেন মেয়ের কথা ও কাজের মধ্যে কি আকাশ পাতাল প্রভেদ। গনেরিল পিতার সঙ্গে ভালো করে কথা বলে না, পিতার অনুচর যোদ্ধারক্ষীদের কার্যকলাপের খুঁত ধরে, গনেরিলের কাজের লোকেরা রাজাকে যথাযোগ্য সম্মান করে না। এতে প্রতি পদেই লিয়ারের মেজাজ খারাপ হতে থাকে। রাজা দিশেহারা হয়ে গেলেন। একই কাণ্ড! যে মেয়ে মাত্র কয়েক সপ্তাহ আগে তাকে বলেছে তার জীবনের চেয়েও বেশি তাকে ভালোবাসে, যাকে তিনি তার রাজ্যের অর্ধেক দান করেছেন, রাজমুকুট পর্যন্ত জামাতার মাথায় বসিয়েছেন, সেই আদরের মেয়ের এমন একই ব্যবহার, একই কটু কথা! রাজাকে যেন সে সহ্যও করতে পারছে না। রাজার 100 যোদ্ধা সহচরকে সে উৎপাত বলে মনে করছে। সে কিনা পিতার মুখের উপরই বলে দিল তার এতগুলো রক্ষী অনুচরের কোনো প্রয়োজন নাই। ভীষণ ক্রোধে লিয়ার জ্যেষ্ঠ কন্যাকে অনেক তিরস্কার করলেন। তারপর অশ্ব প্রস্তুত করতে বললেন। তিনি আর এক মুহূর্তই এই অকৃতজ্ঞ কন্যার প্রাসাদে থাকবেন না। তার আরো একটি মেয়ে আছে, সে রিগানের কাছে চলে যাবেন। এই মর্মে একটি চিঠি লিখে তিনি কায়াসকে দিয়ে রিগানের কাছে পাঠিয়ে দিলেন। কায়াস হচ্ছে কেন্ট, যে ছদ্মবেশে ধরে আবার রাজা লিওনের এখানে চাকর হিসেবে চাকরি নিয়েছে। রাজা লিয়ার তাকে চিনতে পারেনি। কিন্তু গনেরিলও কম যায় না। সে তড়িঘড়ি রিগানের কাছে একটি চিঠি পাঠালো। তাতে লিখলো, রাজা লিয়ার বৃদ্ধ বয়সে কিরকম অবিবেচক, বদমেজাজি ও উপদ্রব স্বরূপ হয়ে উঠেছেন। তার 100 যোদ্ধা সহচরও গনেরিল এবং রিগানের পক্ষে হুমকি স্বরূপ। রিগান যেন লিয়ারকে কোনোভাবে পাত্তা না দেয় এবং তার রক্ষী সংখ্যা কমানোর জন্য যেন চাপাচাপি করে। এখন রাজা তো রিগানের কাছে চিঠি পাঠিয়েছে যে তারা ওখানে যাবে, নিজেও ঘোড়ায় চড়ে রওনা দেয় এবং কেন্ট মানে কায়াস যার নাম, তাকে দিয়ে খবর পাঠায়। এখন এদিকে গনেরিলের একটা লোকও ছিল যে রিগানের কাছে খবর পাঠাচ্ছিল। এখানে পথের মধ্যে সেই তার সাথে এবং কেন্ট ওরফে কায়াসের সাথে দেখা হয় এবং তাদের মধ্যে মারামারি হয়। কেন্ট ওরফে কায়াস সেই লোকটাকে, তার নাম অসওয়ার্ড, গনেরিলের বাসার পরিচালক এবং তার বিশ্বস্ত একটা লোক। যাই হোক, তোমাদের এখানে অসওয়ার্ড এটা লিখে নাই, তারপর একটু বলি, তাকে আহত করে। তো এতে রিগান এবং তার স্বামী কর্নওয়াল খুব ক্ষেপে যায়। আর রাজার চিঠি নিয়ে এসছে রাজার লোক, রাজা লিয়ারের লোক, সেই হিসাবেও তার প্রতি ক্ষেপা ছিল। কার প্রতি? কেন্টের প্রতি। ওরফে কেন্ট হিসেবে তো জানে না, তাকে তো জানে কায়াস হিসেবে, চাকর হিসেবে, তাকে শাস্তি দেয়। রাজা এসে তো দেখে তাকে এভাবে শাস্তি দিয়েছে। যাই হোক, আচ্ছা, যখন শাস্তি দেয় তখন কিন্তু গ্লস্টারও ছিল ওখানে। গ্লস্টার একটু নিষেধ করেছিল
গ্লস্টারকে একটু পরে ভালো করে বলবো, এখন আপাতত একটুকু জেনে রাখুন। গ্লস্টার একটু নিষেধ করেছিল, বলছিল যে রাজার লোক, হ্যাঁ তাকে এভাবে শাস্তি দিলে তো সেটা রাজাকেই অসম্মান করা হবে, হাজার হোক রাজার দূত। যাই হোক, তার কথা তো শুনে নেয় এবং তাকে সাবধান করেছে দিয়েছে যে রাজা লিয়ারের সাথে যাতে কোনো রকম সম্পর্ক না থাকে বা তাকে যাতে কোনো রকম সহযোগিতা করা না হয়। যাই হোক, তো রাজা তো দেখে যে কেন্টকে কিভাবে শাস্তি দিয়েছে তার মেয়ে। গনেরিল এই চিঠি পাঠিয়ে ক্ষান্ত রইল না, সে নিজেও রিগানের কাছে চলে গেল। রাজা লিয়ার রিগানের প্রাসাদে এসে দেখেন বোনের হাত ধরে গনেরিল সেখানে উপস্থিত। রিগান স্থির কণ্ঠে পিতাকে জানান সে এখন লিয়ার এবং তার 100 রক্ষীকে সমাদর করার জন্য প্রস্তুত নয়। লিয়ারের উচিত রক্ষী সংখ্যা কমিয়ে অর্ধেক করে বড় মেয়ের কাছে ফিরে যাওয়া এবং নির্ধারিত সময়টুকু সেখানেই কাটানো। বলছে যতটুকু সময় ওখানে কাটানোর কথা সেখানে ততটুকু সময় কাটিয়ে তারপর আমার এখানে আসবেন। পালাক্রমে তো দুইজনের কাছে থাকার কথা, এখানে আসার এখনো সময় হয়নি। রাজা লিয়ারের পরিচিত জগৎ তার চোখের সামনে উল্টে গেল। একই কথা শুনছেন তার দ্বিতীয় কন্যার মুখে। এই মেয়ে দুটি কি তাকে মাত্র কয়েক সপ্তাহ আগে পৃথিবীর সর্বোত্তম ভালোবাসার কথা শুনিয়েছিল? সেই একই মেয়ে দুটি কি এরকম নিষ্ঠুর বাক্য কঠিন মুখ করে শোনাচ্ছে? ক্রোধে দুঃখে অপমানে রাজা লিয়ার উপলব্ধি করলেন তার জীবন দশাতেই এভাবে রাজ্য বিলিয়ে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তিনি কি ভুল করেছেন। সেই সঙ্গে উপলব্ধি করলেন কর্নেলিয়ার প্রতি তিনি কি নিদারুণ অবিচার করেছেন। রাজার এই দুঃসময়ে তার পাশে যে দুজন বিশ্বস্ত অনুচর রয়েছে তারা হলো রাজার প্রিয় বিদূষক এবং যে তাকে সবসময় মজার মজার কথা বলে হাসায়, আনন্দ দেয়। লিয়ার তার রাজমুকুট জামাতাকে দিয়ে দিল, বিদূষকটি তার রাজার পাশ ছাড়েনি। সে রাজাকে যথার্থই ভালোবাসে। আর রয়েছে কায়েস নামে এক নবনিযুক্ত ভৃত্য। কায়েস আসলে ছদ্মবেশী আর্ল অফ কেন্ট। রাজা লিয়ার যদিও তাকে রাজ্য থেকে নির্বাসন দিয়েছিলেন, রাজার প্রতি আনুগত্য বশত কেন্ট রাজাকে ছেড়ে দূরে যেতে পারেনি। এটা আগে বলেছি আমি। রাজা বৃদ্ধ, রাজা খামখেয়ালি, রাজা মেজাজি, তবু তো তিনি রাজাই। কন্যাদের প্রতি বিশেষ ও ভালোবাসার বশে তিনি জীবন দশাতেই রাজ্য ও রাজমুকুট দখল ছেড়েছেন। অথচ এই অকৃতজ্ঞ কন্যারা আজ তাকে কি হেনস্থায় করছে। মেজ মেয়ের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে রাজা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। সেই সময় বাইরে তুমুল ঝড় বৃষ্টি চলছে। রিগান কিছুতেই পিতাকে তার প্রাসাদে প্রবেশ করতে দিবে না। তাকে বড় মেয়ের কাছেই ফিরে যেতে হবে। রাজা বৃদ্ধ হলেও আত্মমর্যাদাবোধ এখনো হারাননি। তিনি সেই তুমুল ঝড় বৃষ্টির মধ্যেই প্রান্তরে বেরিয়ে গেলেন। ঝড় বৃষ্টির রাতে রাজা লিয়ার এক চালাঘরে এসে আশ্রয় নিলেন। সেখানে বসবাসকারী এডগারকে দেখে রাজার বিদূষক প্রথমে ভয় পেয়ে যান। এডগার পাগলের অভিনয় করার জন্য কাপড় চোপড় সব খুলে উলঙ্গ হয়ে কোমরে শুধু একটা কোমর জড়িয়ে থাকার জন্য বিদূষকটি প্রথমে ভেবেছিল এটা একটা ভূত বা প্রেত। এখানে এডগারের কথা যখন আসছে তখন কিন্তু মূল নাটকটা পড়া না থাকলে একটু সমস্যা হয় মনে হয়। এখানে আবার এডগারটা আবার কি, কেনই বা সে পাগলের অভিনয় করছে, বা এখানে মূল ঘটনার সাথে তার সম্পর্ক কি, শুধু শুধু এর কথা কেন বা লিখছে, এরকম মনে হয়। পরে এডগারের কথা শুনে আশ্বস্ত হলো এটা নেহাতি একটা পাগল। আসলে পাগল না, পাগলের অভিনয় করছে। যাই হোক, এডগারের একটু পরিচয়টা দিই, তাহলে ভালো লাগবে না। আসলে কাহিনী এই পর্যায়ে সে একটু একটু কেমন যেন হয়ে গেছে। কেমন হয়ে গেছে কারণ এই যে অনেক কিছু বাদ দিয়েছে, সে কারণে একটু কেমন কেমন লাগছে। প্রথম দিকে তো ভালোই লাগছিল আমাদের, তাই না? যাই হোক, এডগারের পরিচয়টা দিই। এডগার এবং এডমন্ড দুই ভাই, সৎ ভাই। এডগার বড় এবং এডমন্ড ছোট, এবং এডমন্ড বেশি ভালো না কি, খুবই দুষ্টু টাইপের, খুবই খারাপ। সে তার বাবা, আচ্ছা তাদের বাবা হচ্ছে গ্লস্টার, হ্যাঁ মূল নাটকে যার নাম লেখা আছে গ্লচেস্টার, একজন
রাজসভার গণ্যমান্য ব্যক্তিদের একজন, যার কথা এর আগেও বলেছিলাম যখন কেনকে শাস্তি দেয়, হ্যাঁ তখন ছিল কথা একটু নিষেধ করেছিল, বলছিল রাজাকে অসম্মান করা হচ্ছে। সে তা ষড়যন্ত্র করে তার বাবা গ্লস্টারকে বোঝাতে সক্ষম হয় যে তার ছেলে, আরেক ছেলে, বড় ছেলে এডগার খুবই খারাপ এবং রাজাকে মেরে ফেলতে চাচ্ছে। এই যেখানে একটা ছবিতে দেখছি যে চিঠি পড়ছে, হ্যাঁ চিঠিতে সে অনেক চালাক করে নিজেই চিঠি লেখে, ভাইয়ের লেখা নকল করে, ঠিক আছে, বাবাকে দেখে আবার তাড়াতাড়ি এমন ভান করছে যেন সে চিঠি লুকিয়ে ফেলছে। তার বাবাই জোর করে চিঠিটা বের করে পড়েছে। চিঠিতে লেখা আছে যে এডমন্ড কাউকে, এডগার কাউকে লিখেছে তার বাবাকে মেরে ফেলা ষড়যন্ত্র করছে, তাই এটাই পের আর কি। যাই হোক, সে অনেক চালাক, অনেক দুষ্টু বুদ্ধি। কার? এডমন্ডের। এডমন্ড এডগার, নামটা গুলিয়ে ফেলো না। এডগার হচ্ছে ভালো বড়, হ্যাঁ, আর এডমন্ড হচ্ছে দুষ্টু। এই যে এখানে যেটাকে দেখছো এটা হচ্ছে এডমন্ড। এখন তার বাবা তো ভুল বুঝে, তার বাবা মনে করে বড়টাই খারাপ, মানে এডগার খারাপ এবং এডমন্ড খুব ভালো। সে এডগারকে ধরার জন্য আর এডগারও কিন্তু মধ্যে বুঝে গেছে যে তার বাবা যে তার প্রতি খেপে যাচ্ছে, সে বুঝে কিন্তু সে পালিয়েছে। এবং এডগারকে ধরার জন্য, মারার জন্য লোক নিযুক্ত করেছে। এডগার প্রাণ বাঁচানোর জন্য ছদ্মবেশ ধারণ করেছে এবং পাগলের ছদ্মবেশ ধারণ করেছে, যার কথা একটু আগে আমরা পড়লাম। আচ্ছা, তাহলে আমরা আবার গল্পে ফিরে আসি। এডগারের কথা শুনে আশ্বস্ত হলো এটা নিহাতে একটা পাগল। কে আশ্বস্ত হলো? বিদূষক, রাজার বিদূষক। তো রাজার সাথে এখন দুইজন মানুষ আছে, এত যে 100 জন দেহরক্ষী যোদ্ধারক্ষী কেউ নাই, দুইজন আছে। একটা হচ্ছে রাজার ভার, আর একটা আছে কেন্ট। কেন্ট হিসেবে তো তাকে চেনে না রাজা, কেন্টকে তো তাড়িয়ে দিয়েছে। রাজাটা দেখো কেমন বোকা, হ্যাঁ, এত বোকা হলে কিভাবে মানুষ রাজা হয়, রাজত্ব কেমনে চালাবে। যত ভালো মানুষ আছে তাদেরকেই তার চারপাশ থেকে সরিয়ে দিচ্ছে। দুই মেয়ে তো শয়তান, তো বুঝতেই পারছো, তারা তার কাছে খুব ভালো, কারণ তারা অনেক তোষামত করতে জানে। কেন্টও খুব ভালো, কেন্টকেও রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। যাই হোক, তাকে তো কেন্ট হিসেবে চিনে না, তাকে চিনে কায়াস হিসেবে, তার একজন চাকর হিসেবে। আচ্ছা, রাজা লিয়ার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার মেয়েদের সব দান করে এরকম নিঃস্ব হয়েছে? এখন এডগার, যেটা এই এডমন্ডের ভাই, এডগারকে পাগলের অভিনয় করছে না, পাগল তো রাজাও তো এখন একটু পাগল পাগল হয়ে গেছে। অবশ্য আগে কতখানি মস্তিষ্ক সুস্থ মস্তিষ্কে ছিল সেটাও একটা প্রশ্ন। যাই হোক, তো এডগারকে দেখে বলছে, তুমিও কি তোমার মেয়েদের সব দিয়ে দিয়ে এরকম নিঃস্ব হয়ে গেছো, পাগল হয়ে গেছো আমার মতো? তো রাজা লিয়ার তো এখন মানে উন্মাদ হয়ে যাওয়ার অবস্থা। কেন তাকে দেখছে আর ভীত হচ্ছে, কি করে রাজাকে এই দুর্দশা থেকে উদ্ধার করবেন এই চিন্তায় সে অস্থির। সে ইতিমধ্যে যেসব খবর সংগ্রহ করেছে তাও বেশ বিপজ্জনক। গনেরিল ও রিগানের ষড়যন্ত্রের ফলে লিয়ারের জীবন এখন আর নিরাপদ নয়। সে আরো খবর পেয়েছে যে গনেরিল এবং রিগান রাজাকে মেরে ফেলারও ষড়যন্ত্র করছে। যত শীঘ্র সম্ভব রাজাকে এখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। কিন্তু রাজা যেরকম উন্মাদ, সম্পূর্ণ উন্মাদ হয়ে উঠেছেন, তাতে তাকে বুঝিয়ে শুনিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া খুব কষ্টকর ব্যাপার। গ্লস্টার কেন্টের সাহায্যে এগিয়ে এলেন। গ্লস্টার কে? এডগার এবং এডমন্ডের বাবা, হ্যাঁ, গ্লস্টার। তিনি রিগান ও তার স্বামী কর্নওয়ালের নিষেধ অগ্রাহ্য করে রাজাকে তার প্রাসাদে নিয়ে গেলেন। রিগান এবং তার স্বামী কর্নওয়াল কিন্তু নিষেধ করেছিল। যাই হোক, এ কাজে তাকে বেশ বেগ পেতে হলো। কয়েকজন অনুচর মিলে রাজাকে বেশ করে ঠেসে ধরে তবে প্রাসাদে আনতে পারলো। প্রাসাদের ভিতরে এসে লিয়ার এক কাল্পনিক রাজ দরবার বসিয়ে তার বড় দুই মেয়ের বিচার করতে শুরু করলেন। তার এ বদ্ধ উন্মাদ অবস্থা দেখে বিশ্বস্ত আর্ল অফ গ্লস্টারের চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। তিনি আর্ল অফ কেন্টকে বললেন, রাজাকে ডোভারে নিয়ে যেতে হবে, সেখানে অন্তত রাজার প্রাণের ভয় থাকবে না। তারপর সেখান থেকে ফ্রান্সের রানী কর্ডেলিয়াকে সংবাদ প্রেরণ করা মোটেই কঠিন হবে না, কারণ ডোভার ফ্রান্সের কাছাকাছি ব্রিটেনের সীমান্তে অবস্থিত। ডোভারের পরেই ছোট একটি চ্যানেল পার হয়ে সীমান্ত শুরু হয়। যে রাজাকে ডোভারে নিয়ে যেতে হবে, হ্যাঁ, ওখান থেকে ফ্রান্স কাছে। ফ্রান্সে কে থাকে?
ফ্রান্সের কর্ডেলিয়া, তাই না? ফ্রান্সের যুবরাজের সাথে বিয়ে হয়েছিল না, এখন সে যুবরাজ, এখন ফ্রান্সের রাজা, তখন কর্ডেলিয়া রানী। এখন এই যে গ্লস্টার রাজা লিয়ারকে সাহায্য করতে চাচ্ছে, এখন তার সাথে ছেলে কোনটা আছে? এডগার তো নাই, ছেলে যেটা আছে এটা কিন্তু খুবই দুষ্ট, এডমন্ড। তো এডমন্ডকে তো ভালো মনে করছে, এডমন্ডের সাথে সবকিছু শেয়ার করছে না গ্লস্টার। এডমন্ড করেছে কি এই কথাগুলো, এই যে উনি যে রাজা লিয়ারকে সাহায্য করছে তার প্রতি সহানুভূতিশীল, এই কথাগুলো রিগানকে, রাজা লিয়ারের মেজো মেয়ে রিগান এবং তার স্বামী কর্নওয়ালকে বলে দিয়েছে। শুধু বলেছে সেটা না, সে আরো অনেক বাড়ি বাড়ি বলেছে। গ্লস্টার তো শুধু পরামর্শ দিয়েছে তাকে ডোভারের কাছে নিয়ে গেলে ভালো হবে, ওখান থেকে রানী কর্ডেলিয়ার ওখানে চলে যেতে পারবে, ওখানে সে অনেক সেবা যত্ন পাবে, সেটাই। কিন্তু তার ছেলে এডমন্ড, সে কিন্তু তাদেরকে অনেক বাড়ি বাড়ি বলছে, তাদেরকে বলছে সে যুদ্ধ করার জন্য রাজাকে পরামর্শ দিচ্ছে, বা রানীকে, ফ্রান্সের রানীর কাছে খবর পাঠিয়েছে যাতে এই গনেরিল এবং রিগানের বিরুদ্ধে যুদ্ধ করে। হ্যাঁ, এইসব কথা বরং বুঝিয়েছে। তারা তো গ্লচেস্টারের উপর খুবই রেগে যায় এবং তাকে ডেকে বলে যে তুমি এরকম বিশ্বাসঘাতকতা কেন করছো? হ্যাঁ, তখন সে বলে আমি কি করছি, আমি তো রাজাকে ডোভারে নিয়ে যেতে বলছে, তার সেখানে তার যাতে মেয়ের কাছে যেতে পারে। বলছে তুমি সেটাও বা কেন করবে, তোমাকে নিষেধ করেছে না? যাই হোক, তারা মিলে তাকে চরম শাস্তি দেয়, তার চোখ উপড়ে ফেলে। এবং এর ফলে তার যে সাথে যে লোক ছিল, তার যে চাকর ছিল, একটা কিন্তু খুব খেপে যায়, খেপে কর্নওয়ালকে রিগানের স্বামী কর্নওয়ালকে আঘাত করে, বেশ আহত হয়। তখন বুঝে নেয় আঘাতটা যে অনেক গুরুতর, তখন অতটা বুঝে নাই, এবং রিগান ওই চাকরটাকেও মেরে ফেলে। যাই হোক, এই আঘাতের ফলে কিন্তু সে পরে মারা যায়, আরো কিছুদিন পরে মারা যায়। যাই হোক, ওদিকে এবার তাকে তো অন্ধ করে দেয়, কাকে? গ্লস্টারকে। হ্যাঁ, অন্ধ করে তো চলে যায়। এখন তার ছেলে দেখে এডগার তো পাগলের বেশি কোথায় না কোথায় যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু দেখে। হ্যাঁ, কিন্তু সে তো ছদ্মবেশ ধরে আছে, গলার স্বর পরিবর্তন করে কথা বলে, সেজন্য তার বাবা তাকে চিনে নাই। এবং তার বাবা গ্লস্টার শারীরিক যন্ত্রণায়, চোখের যন্ত্রণা এবং মানসিক যন্ত্রণা সবকিছু মিলে সে আত্মহত্যা করতে চায়। এবং এই এডগারকে তো এমনিতে একটা মানুষ মনে করে, পাগল টাইপের মনে করে, তাকে বলে যে আমাকে একটা উঁচু, কোনো অনেক সবচেয়ে উঁচু একটা পাহাড়ের কাছে নিয়ে যাও। তো এডগার তো বুঝতে পারে সে আসলে আত্মহত্যা করতে চাচ্ছে। এডগার চালাকি করে তাকে কোনো পাহাড়ের কাছে নেয়নি, তাকে হয়তো একটু উঁচু, সামান্য উঁচু জায়গায় নিয়ে যেয়ে বলছে যে আপনাকে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় নিয়ে গেছে। তারপর গ্লস্টার সেখান থেকে লাফ মারে, তার কিছুই হয় না। ঠিক আছে, এডগার তখন বুঝায় যে ঈশ্বর চান না যে আপনি এখন মারা যান, ঈশ্বর চান যে আপনি বেঁচে থাকেন। যাই হোক, সে তার বাবাকে নিয়ে ডোভারে চলে যায়। হ্যাঁ, ডোভারে কিন্তু রাজা লিয়ারও আছে। ওদিকে গনেরিল যখন সংবাদ পেল যে রাজা লিয়ার সীমান্তবর্তী শহর ডোভারে পৌঁছেছেন, তখন সে নিজেদের নিরাপত্তা সম্বন্ধে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নিল লিয়ারের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে হবে। এ মর্মে সে তখন বোন রিগানের কাছে খবর পাঠাতে যাবে, তখন শুনল ভগ্নিপতি কর্নওয়াল মৃত্যুবরণ করেছে। যখন শুনছে যে ডোভারের কাছে গেছে, তখন ভাবছে যে তার বোনের সাথে মিলিত হয়ে তাদের সাথে যুদ্ধ করবে। তো তারা যুদ্ধের আয়োজন করার জন্য তার বোনের সাথে মিলিত হতে চাচ্ছিল, পরামর্শ করতে চাচ্ছিল। বোনের কাছে যখন খবর পাঠাবে, তখন শুনেছে যে কর্নওয়াল মারা গেছে, ভগ্নিপতি বোনের স্বামী রিগানের স্বামী মারা গেছে। ওই যে
একটা ভৃত্য আঘাত করেছিল বললাম না, যখন গ্লচেস্টারের চোখ তুলে ফেলে তখন, সে কারণে মারা যায় পরবর্তীতে। তখন সে এডমন্ডের সাহায্যে এই যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হলো। কর্নওয়াল তো মারা গেছে, তখন এডমন্ডের সাহায্য নিয়েছে। এডমন্ড কিন্তু তার ভাইকে সরিয়ে দিয়ে বাবার সব সম্পত্তি দখল করেই কিন্তু সে সন্তুষ্ট না, সে এখানেও কিন্তু নাক গলাচ্ছে, এর ভিতরে ঢুকে গেছে, সে পুরো রাজত্বটাই দখল করতে চাচ্ছে। সে এখানেও ষড়যন্ত্র করছে। এখানে তাদের দুই বোন, হ্যাঁ, গনেরিল এবং রিগান, দুইজনের সাথেই সে একটা প্রেমের অভিনয় করছিল। কিন্তু গনেরিলের স্বামী ডিউক অফ আলবেনি সবসময় রাজা লিয়ারের প্রতি অনুগত ছিলেন। তাহলে গনেরিলের স্বামী একটু অন্যরকম ছিল। রিগান আর রিগানের স্বামী দুইটাই শয়তান ছিল। গনেরিলের স্বামী কখনোই তাদের এই আজব আচরণকে পছন্দ করে নাই। তিনি মনে মনে স্থির করেছেন রাজা লিয়ারকে সাহায্য করবেন। ফ্রান্সের রানী কর্ডেলিয়া বেশ সুখ এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করছিল। কেবল পিতার কথা মনে হলে তার বুকের ভিতর একটা ব্যথার কাঁটা খচখচ করত। হঠাৎ একদিন সে খবর পেল তার পিতা খুব কাছে ফ্রান্স সীমান্তের ওপারে ডোভারে রয়েছেন। বড় দুই বোন কি অমানসিক নিষ্ঠুরতার সঙ্গে তাকে বিতাড়িত করেছে, কি নিদারুণ মানসিক যন্ত্রণায় তিনি উন্মাদ হয়ে গিয়েছেন, এসব খবরও কর্ডেলিয়ার কানে এলো। শুনে তার দুই চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। তার স্বামী ফ্রান্সের রাজাকে অনুরোধ করলো রাজা যেন তার সঙ্গে কিছু সৈন্য দেন, যাতে সে ডোভারে গিয়ে পিতার সঙ্গে মিলিত হতে পারে এবং দুই বোনের সম্মিলিত সৈন্যবাহিনীকে পরাজিত করে তার পিতাকে আবার তার সিংহাসনে বসাতে পারে। ফ্রান্সের রাজা কর্ডেলিয়ার সঙ্গে ডোভার পর্যন্ত এসে আবার জরুরি কাজে ফ্রান্সে ফিরে গেলেন। কর্ডেলিয়া ডোভারের পথে প্রান্তরে পিতাকে খুঁজে বেড়াতে লাগলো। লিয়ার এমনই খামখেয়ালি যে এক জায়গায় তাকে স্থিরভাবে রাখা যায় না। প্রায় তিনি অনুচরদের দৃষ্টিকে ফাঁকি দিয়ে এদিক ওদিক ছুটে বেড়ান। লিয়ার এখনো ঘোর উন্মাদ। কর্ডেলিয়ার লোকজনও রাজাকে সর্বত্র খুঁজছিল। তাদের মধ্যে কয়েকজন মাঠে এসে রাজার দেখা পেলেন এবং বেশ কায়দা করে রাজাকে নিয়ে গেলেন কর্ডেলিয়ার শিবিরে। কর্ডেলিয়া চোখের পানি চেপে মমতা ও যত্নের সঙ্গে অসুস্থ পিতার সেবা করতে লাগলো। চিকিৎসকের যথাযথ ঔষধ প্রয়োগে এবং কর্ডেলিয়ার সেবা যত্নে লিয়ার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। কিন্তু রাজা লিয়ারের ভাগ্য নিতান্তই খারাপ। তার দুঃখ অপমানের দিন এখনো শেষ হয়নি। গনেরিল ও রিগানের প্রেরিত সম্মিলিত সেনাবাহিনীর কাছে কর্ডেলিয়ার অপ্রতুল সেনাবাহিনী পরাজিত হয় এবং রাজা লিয়ার কর্ডেলিয়া সহ বন্দী হলেন। এডমন্ড কৌশলে গুপ্তঘাতককে নির্দেশ করে কর্ডেলিয়ার প্রাণ সংহার করল। আচ্ছা, এই যে দুই ভাই এডমন্ড এবং এডগার, তাদেরও কিন্তু এক সময় লড়াই হয়। হ্যাঁ, লড়াই হওয়ার ফলে এই এডগার কিন্তু এডমন্ডকে মেরে ফেলে। ঠিক সাথে সাথে মারে না, আহত হয় খুব বেশি এবং কিছুদিন পর মারা যায়। আবার এই যে দুই বোন গনেরিল এবং রিগান, তারাও কিন্তু মারা যায়। তারা কিভাবে মারা যায়? এই যে এডমন্ড তাদের দুইজনের সাথেই তো একটা প্রেমের অভিনয় করছিল এবং রাজ্যের সব ব্যাপারে সে যখন নাক গলা ছিল। আলবেনি তো একটু বেশ ভালোই ছিল। আলবেনি একটু বলেই ফেলেছে, তুমি তো প্রজা, তুমি কেন সব ব্যাপারে এত নাক গলাচ্ছ? হ্যাঁ, তখন সে বলেছে, আমি তো রাজা হতে যাচ্ছি। হ্যাঁ, আমি তো রিগানকে বিয়ে করতে যাচ্ছি। আর রিগানের স্বামীও তখন মারা গিয়েছিল। এদিকে গনেরিলের সাথেও কিন্তু তার সম্পর্ক আছে। ঠিক আছে, গনেরিল যখন জানতে পারে সে রিগানকে বিয়ে করতে যাচ্ছে, তখন তো গনেরিল খেপে যায়, বনে বনে একটা ঝগড়া লেগে যায়। তো আবার গনেরিল তার স্বামীকে হত্যার জন্য কিন্তু ষড়যন্ত্র করছিল এডমন্ডের সাহায্যে। এখন যাই হোক, এটা নিয়ে তাদের বনে বনে দ্বন্দ্ব এবং সে গনেরিল তার বোনকে রিগানকে বিষ দিয়ে মেরে ফেলে।
এবং নিজেও আত্মহত্যা করে, কারণ সে অনেক রকম ষড়যন্ত্র করছিল, এগুলো প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, সেজন্য সে নিজেও আত্মহত্যা করে। তাহলে এদিকে দেখছি যে রাজার 2 মেয়ে গনিল এবং রিকান তারা মারা গেছে। এদিকে এডগার এবং এডমন্ডের মধ্যে এডগার না, এডমন্ড যেটা খারাপ ছিল সেটাও মারা গেছে, মারা গেল। এদিকে কিন্তু কর্ডিলিয়া তো বেঁচে যেতে পারতো, তাই না? যারা খারাপ এরা তো দেখছি মারাই যাচ্ছে। কর্ডিলিয়া বাঁচতে পারতো, কিন্তু ঘটনাক্রমে বাঁচে নাই, যেহেতু মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে ফেলেছে, মৃত্যুদণ্ডটা এর মধ্যে কার্যকরী হয়ে গেছে। রাজা লিয়ারের শেষ অবলম্বনটুকু এভাবে নিঃশেষ হয়ে গেল। তার বুক ফাটা হাহাকারে এই অকরুণ পৃথিবীর নির্মল আকাশও যেন ফেটে চৌচির হয়ে গেল। আবার যে গ্লস্টার, সেও মারা যায়। গ্লস্টার শেষে তার ছেলের পরিচয় পায়, সেটা যেটা তার সাথে ছিল, তাকে বাঁচিয়েছে আত্মহত্যা করার থেকে, সেটা যে এডগার, সেটা সে জানতে পারে। যাই হোক, তাহলে এখানে দেখছি যে বেঁচে আছে কারা? বেঁচে আছে আলবেনি, বেঁচে আছে, তারপর কেন্ট বেঁচে আছে, এডগার বেঁচে আছে। তারা তো সবাই বেশ ভালোরাই তো বেঁচে আছে। ভারতের মধ্যেও মারা গেছে, কর্ডিলিয়া মারা গেছে, রাজা লিয়ার মারা গেছে। রাজা লিয়ার খারাপ ছিল না, তবে রাজা লিয়ারের বুদ্ধি শুদ্ধি খুবই কম। তাকে কি বলবো, এটা বোকা রাজা বলা যায় নাকি পাগল রাজা বলবো জানি না। তবে সে যখন পাগল হয়ে পথে পথে ঘুরছিল, তখন কিন্তু সে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে, সেটা হচ্ছে তার রাজ্যে সাধারণ মানুষরা কিভাবে জীবনযাপন করে, তাদের কি দুঃখ কষ্ট, সেটা সে যখন তিনি যখন রাজা ছিলেন তখন কিন্তু বুঝেন নাই। তখন সুস্থ থাকলেও বুঝেন নাই, পরে পাগল হলেও কিন্তু যখন সাধারণ মানুষের মতো তাকে বাইরে থাকতে হয়েছে, বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, তখন কিন্তু সাধারণ মানুষের দুঃখ কষ্টটা বুঝতে পারছে। তো এই নাটকে আমরা কিন্তু অনেক কিছু সম্পর্কে আসলে বুঝতে পারি, যে প্রথমেই বলেছিল না, ট্র্যাজেডি দুঃখ কষ্টের অন্তরালে, হ্যাঁ, মানুষের জীবনের সত্যকে উদ্ঘাটন করে। এখানেও আমরা অনেক সত্যকে দেখছি, তাই না? আমরা দেখছি কিভাবে চাটুকারিতা মানুষকে অন্ধ করে দেয়, আমরা দেখছি স্বার্থের কারণে কিভাবে মানুষ ষড়যন্ত্র করে, আপন মানুষও আপন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাই না? আরো অনেক কিছু আমরা এই নাটকের মাধ্যমে জানতে পারি। কি জানতে পারি তোমরা একটু চিন্তা করো, ঠিক আছে? চিন্তা করে সেটা বের করো। এখানে কিন্তু আমি আবারও বলি, আমি অনেক কিছু বলেছি যা মূল নাটক, মূল তোমাদের যে গল্প, সেখানে কিন্তু লেখা নাই। তারপরও কাহিনীটা যাতে ভালোভাবে বুঝতে পারো, অন্তত কাহিনীটা মাথার মধ্যে তোমাদের পরিষ্কার হয়, হ্যাঁ, কাহিনীটা যদি তোমরা নিজের ভাষায় অন্তত বলতে পারো যে এখানে এই কাহিনী, হ্যাঁ, সেই কারণে আমি বাড়তি তোমাদের বইতে জানাই, মূল নাটকে আছে সেগুলো কিছু কিছু বাড়তি জিনিস বলেছি, সব হয়তো বলিনি। যাই হোক, তোমরা যদি আগে পড়েও থাকো তাও আরেকবার পড়ো, আরেকবার পড়লে এই জিনিসটা বুঝতে পারবে আমি কোথায় কোথায় একটু বইয়ের বাইরে বলেছি, ঠিক আছে? এখন পরিষ্কার লাগবে। সত্যি কথা হচ্ছে, এটা প্রথম পড়লে একটু অপরিষ্কার লাগবে, প্রথম দিকে বুঝতে পারবে, শেষের দিকে একটু এলোমেলো লাগবে, ঠিক আছে? কিন্তু যেহেতু এখন আমি বলেছি যেখানে যেখানে এলোমেলো লাগছিল, সেসব জায়গাটা আমি কিন্তু মূল নাটকটা পড়ে তোমাদের তো বললাম কাহিনীটা, এখন মনে হয় তোমাদের গল্পটা ভালোই লাগবে, ঠিক আছে? গল্পটা পড়বে তোমরা। এখানে ভাষাগত একটু একটু কঠিন বলা যায়, কঠিন না, আবার এত সহজও না, তাই না? শব্দগুলো একটু সাধু ভাষায় না, চলতি ভাষায় লিখলেও শব্দগুলো একটু তৎসম শব্দ আছে, জ্যেষ্ঠ পুত্র, এই টাইপের কিছু কিছু শব্দ, মাঝে মাঝে কঠিন কঠিন শব্দ আছে। তো এখানে শব্দার্থ টিকা আছে, শব্দার্থ টিকাগুলো পড়ে নিবে। পাঠ পরিচিতি ও মূল ভাব তো পড়বেই, লেখক পরিচিতি তো আমি এখানে পড়ালাম, তারপরেও পড়ে নিবে। তো আজকে এই পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে যখন কর্ডেলিয়া মারা যায়, তারপরে
রাজার অবস্থা। রাজাও কিন্তু মারা যায়। তো সবাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো। আবার অন্য একটা ক্লাসে তোমাদের সাথে কথা হবে। সবাইকে ধন্যবাদ।